বিসমিল্লাহির রহমান রহিম। আমি গতকালকে একটা মানে কৌতুক বা জোক বা মূকাভিনয় যেটাই বলেন, পালিয়ে যাব না, কোথায় পালাবো, আপনারা দেখেছেন ভিডিওটা। এবং আজকে আমি সংবাদপত্রের উপর দৈনিক ইংরেজি পত্রিকা ডেইলি অবজারভার নিয়ে একটা ভিডিও করছি। আমি তুলনামূলকভাবে দেখলাম যে হালকা কাজগুলো মানুষ সাধারণত বেশি দেখে, একটু ডেপথে গেলে মানুষ সেগুলোকে এড়িয়ে চলে। আপনাদেরকে হালকা কাজ সম্পর্কে একটু ধারণা দিব, আমি কখন থেকে হালকা কাজ করি, কখন থেকে ডিপ কাজ করি। আমি মূলত 1987 সালে সপ্তম শ্রেণীতে পড়তাম। সপ্তম শ্রেণীতে পড়া অবস্থায় পঞ্চম শ্রেণীর একটা ছাত্রী আমি পড়িয়েছি। আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে পড়ার জন্য দায়িত্ব দেওয়া হলো। প্রথম মাসে বেতন দেওয়া হলো 50 টাকা। এই 50 টাকা নিয়ে আমি প্রথম যে কাজটা করলাম, সোজা সিনেমা হলে গেলাম সিনেমা দেখতে। তাহলে বুঝতে পারছেন কেমন একটু দুরন্ত টাইপের ছিলাম। এই হলো আমার মূলত পড়ানো শুরু। সপ্তম, অষ্টম, নবম এই কয়েক বছরের পড়াইনি। কলেজে ফার্স্ট ইয়ারে উঠে আমি পড়ানো শুরু করলাম। মূলত 91 বা 92 সাল থেকে কন্টিনিউ পড়িয়ে আসছি। এবং এই সময় যেহেতু আমি স্টুডেন্ট ভালো ছিলাম, 90-এর অঙ্ক এবং পিছনে যে অঙ্কগুলো এগুলো করতাম এবং ইংরেজি পড়াতাম। সায়েন্সে পড়তাম। সায়েন্স থেকে কমার্সে যাওয়ার পরে আমি ওই সময় প্রতিদিন 3টে টিউশনি করতাম এবং 4 থেকে 5 জায়গায় আমি নিজে আবার পড়তাম। এইভাবে ইন্টারমিডিয়েটে এসে আমি আবার একটা ভালো রেজাল্ট করি এবং আমি আজম খান কমার্স কলেজে অ্যাকাউন্টিংয়ের মতো সাবজেক্টে অনার্সে ভর্তি হই। এবং আমাদের সময় সাধারণত অ্যাকাউন্টিং অনার্স করা মানে বেশ ভালো মেধাবী ছাত্র না হলে মূলত করা যেত না বা সুযোগ পাওয়া যেত না। আমি যখন খুলনা আজম খান কমার্স কলেজে ভর্তি হলাম, তখন বাড়িতে একটা কোচিং সেন্টার করলাম। আমার এলাকার ছেলেমেয়েরা আমাদের 3 ভাইয়ের কাছে এসে পড়তো। উল্লেখ্য, আমার 3 ভাই মূলত 3 জনেই অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স, আর উপরের দিকে যাব না। তো ওই সময় আমরা 3 ভাই মিলে বাড়িতে এলাকার যত ছাত্রছাত্রীদের পড়াতাম। মজার ব্যাপার হচ্ছে, তখন আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে সেকেন্ড ইয়ারে উঠি, তখন বিকম পড়া ছেলেরা আমার কাছে, যেহেতু আমি আজম খান কমার্স কলেজে পড়তাম, পিসি কলেজে পড়া একটা ছেলে আমার সিনিয়র, উনি আমার এক ব্যাচ উপরেও পড়তেন। ওই অবস্থায় উনি বিকম, যেহেতু বিকমের কোর্সগুলো আমাদের অনার্সে ছিল, উনি ওই সাবজেক্টগুলো আমার কাছে শুধু অ্যাকাউন্টিংটা পড়তেন। এই হলো আমার সিনিয়র। আমার ক্লাসের উপরের ছাত্রদেরকে পড়ানোর অভিজ্ঞতা শুরু। আজম খান কমার্স কলেজে যখন আমি পড়তাম, তখন হোস্টেলে, এই সুনামটা কিন্তু শুধু আমার গ্রামে ছিল তা না, আমি আজম খান কমার্স কলেজে ভর্তি হওয়ার পরই হোস্টেলে যখন গেলাম, তখনই এটা যেহেতু ছোটো ভাইয়ের সাথে ছিল, বন্ধুবান্ধবরা জানতো, আমার রুমে মোটামুটি স্টুডেন্ট ভরা থাকতো। এই করতে করতে আমি আমার ঠিক ক্লাসের বন্ধুদের পড়ালাম এবং তারা তখন 200 করে টাকা নিতাম। তারা বললো, না দোস্ত, তোমার কাছে আমরা ফ্রি পড়বো না, আমরা টাকা দিয়ে পড়বো। তারা আমার কাছে ব্যাস করে টাকা দিয়ে আমার কাছে পড়তো। আচ্ছা, একটা ক্লাসে পড়ি, সেই ক্লাসের স্টুডেন্ট পড়ানো, এটা কিন্তু হালকা কথা না। আচ্ছা, এরপরে আমি যখন বাগেরহাট কারিগরি কলেজে জয়েন করলে ওখানে আমার যে বন্ধুরা আমরা শিল্পকলা একসাথে পড়তাম, ওরা অনেকে বিকম পড়তো,
বিকম করে মাস্টার্সে ভর্তি হলো আজম খান কমার্স কলেজে। ওরা মিলে একটা ব্যাচ আমার কাছে পড়তো। খৈয়াম যে হোটেলটা ছিল ওই হোটেলে যে ওদের পড়িয়ে আসতাম, বিস্তারিত বলবো না যেহেতু বন্ধুদের ব্যাপার। আচ্ছা যাই হোক, তার ভিতরে কয়েকজন জুনিয়র স্টুডেন্টও ছিল, মানে ঠিক আমার নিচের ক্লাসে যারা পড়তো ওরা মিলিয়ে আর কি পড়তো। তো যাই হোক, ওদের পরিসংখ্যান পড়াতাম, তারপরে অ্যাকাউন্টিং পড়াতাম, এই সাবজেক্টগুলো, যেটা আসলে বাগেরহাটে বসে পড়ানোর মতো টিচার তখন ছিল না। এই কাজগুলো করার ফাঁকে ফাঁকে আমি কিন্তু 10ম শ্রেণীতে পড়া অবস্থায় আমি মূলত 9ম শ্রেণীতে পড়া অবস্থায় আমি বাগেরহাট শিল্পকলার নাচের বিভাগে ভর্তি হই এবং 10ম শ্রেণীতে কন্টিনিউ করা শুরু করি। তো বাগেরহাটে মূলত জ্যোৎস্না দেবনাথ ম্যাডামের মেয়ে তিথি দেবনাথ, উনি আমাদেরকে ট্রেন করাতেন নাচের, এবং ক্লাসিক যে নাচ বা নাচের যে তাল বা মুদ্রা বাগেরহাটে যতটুকু সম্ভব যতটুকু শেখায় এটি পরিপূর্ণভাবে আমি ওখানে দক্ষতা অর্জন করি। এবং আমি শুধু একা না, আমাদের ওখানে নাম করা এখন অনেকেই, সম্ভবত কামরুল, বাগেরহাটের যে সাংবাদিক যে সংগঠন প্রেস ক্লাবের সভাপতি কামরুল, আমি, তারপরে প্রাণ রায়, বিএম, এই যে গ্রুপটা, আমরা কিন্তু মূলত এই নাচের স্টুডেন্ট ছিলাম। তো আমার মতো সকলেই প্রায় বলা যায় যে সবাই যার যার ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তার ভিতর আরিফ ছিল, আরিফ মেরিন ইঞ্জিনিয়ার, আরিফ পৃথিবীর সকল দেশ বোধহয় ঘুরে ফেলছে। যাই হোক, এইভাবে আমাদের ব্যাচটা হচ্ছে হাদি, প্রাণ, বিএম, এরা। তার মধ্যে হাদি, প্রাণ, বিএম ওরা নাচ শিখত না। আমি কামরুল সহ, আরিফ সহ বেশ কয়েকটা ছেলেরা নাচের পরেও কাজ করছি এবং থিয়েটারের সাথে ছিলাম। সব মিলে নাচ, গান, থিয়েটার যা যা আছে ওখানে সব কিছু মোটামুটি দক্ষতা আনার চেষ্টা করছি। তার ভিতরে গানটা আমাকে আকর্ষণ করতো না, শুধুমাত্র আমার ওই গানের গলাটা মনে হলো যে না, আমার জন্য গান না, তো নাটকের দিকে আমার আগ্রহ ছিল। যাই হোক, এইভাবে ওই সময় আমি বক্সিং খেলতাম, খেলতাম মানে খেলা শিখতাম। বাদল, তারপরে ওদিকে টাইগারে যে যারা মূলত বাগেরহাটের নাম করা ট্রেনার পারভেজ ভাই, এদের কাছে বক্সিং শিখতাম এবং খেলতাম। বাগেরহাটের যে স্টেডিয়ামটা আমরা বিকেলে 7টা চক্র দিতাম বিকেলবেলায়, এতে সোজা না ভাই বক্সিং খেলা। আচ্ছা যাই হোক, তারপরে আমি যখন হলো ওই যে বক্সিং খেলার ফাঁকে ফাঁকে বাগেরহাট লাইব্রেরি, ব্যায়ামাগার সহ বাগেরহাটের সমস্ত ভালো কাজগুলোর সাথে জড়িত ছিলাম বিধায় মোটামুটি আমাকে লোকজন চিনত। বাগেরহাট লাইব্রেরি, বাগেরহাট স্কাউট, কাব স্কাউট, বয় স্কাউট, রোভার স্কাউট সব করে আসছি। এরপর যেটা হলো, বাংলাদেশ ভ্রমণে বেরোলাম বাইসাইকেলে। বাংলাদেশ ভ্রমণের পর এই ফাঁকে ফাঁকে আমি কিন্তু আবার জার্নালিস্ট হিসেবে কাজ করেছি। দৈনিক দূতে কাজ করেছি। তখন দক্ষিণ বাংলা নামে আর একটা পত্রিকা ছিল, ওখানে কাজ করছি। এরকমের বাগেরহাটের পত্রিকাগুলোতে মোটামুটি আমার চলাফেরা ছিল। এভাবে সাংবাদিকতায় হাতে খড়ি, স্কাউট, খেলাধুলা, রণবিজয়পুর হাই স্কুল, রণবিজয়পুর স্পোর্টিং ক্লাব, এভাবে যাই হোক খেলাধুলার দক্ষতা, ক্রীড়া যে অনুরাগ, রাজনীতির মাঠে কম বেশি ছোটাছুটি, সব মিলে একটা আলাদা একটা দক্ষতা আমার ভিতর ছোটবেলা থেকে ছিল। পরবর্তীতে আমি ঢাকাতে এসে ওই যে অ্যাকাউন্টিং পড়ানোর অভিজ্ঞতা, ইংরেজি পড়ানোর অভিজ্ঞতা,
ওটা দিয়ে যখন আমি ঢাকায় আসলাম, ঢাকায় এসে বেকারত্বের যে অভিশাপ, চাকরি না পাওয়া, তখন আরামবাগে প্রচুর স্টুডেন্ট পড়েছি। আরামবাগে স্টুডেন্ট পড়েছি প্লাস পাশাপাশি জব করতাম। আপনারা জানেন যারা আমার সাথে কম বেশি জড়িত, বিভিন্ন ভিডিওতে দেখছেন আমি বিভিন্ন কর্পোরেটে বড় বড় চাকরি করছি। এই চাকরির ফাঁকে ফাঁকে আমি ব্যায়াম করার কারণে মাঝে মাঝে সময় পেলে নাচের এই যে মুদ্রাগুলো, এই যে স্বাভাবিক যে মুদ্রাগুলো, এগুলো আমি যখন ব্যায়াম করি তখন এগুলো একটু একটু প্র্যাকটিস করে একদম সারাটা জীবন ধরে রাখছি। এবং এটার কারণ হচ্ছে আপনারা জানেন যে শিল্প সাহিত্য, আর্ট, কালচার এটা একটা আরেকটার সাথে জড়িত। যারা কবিতা লেখেন, রবীন্দ্রনাথ ঠাকুর নৃত্য গীত বা নৃত্য নাট্য এগুলো করেছেন, ঠিক আছে? কেন? নাচের সাথে গানের সম্পর্ক আছে, গানের সাথে নাটকের সম্পর্ক আছে। নাচ, গান, বাজনা এগুলো একটা একটার সাথে পরিপূরক। সামগ্রিকভাবে আপনি যখন একটা কোয়ালিটেটিভ আর্টিস্ট হবেন, আপনাকে সব বিষয় সম্পর্কে একটু একটু জ্ঞান অবশ্যই রাখতে হবে। আপনারা জানেন আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় উপস্থাপনা করেছি। তো একজন উপস্থাপক হতে গেলে তাকে ভালো বাচনভঙ্গি অর্জন করতে হয়, সুন্দর করে কথা বলতে হয়, রসবোধ থাকতে হয়, শুদ্ধভাবে উচ্চারণের কিছু বিষয় থাকে, অন্যান্য ভাষা সম্পর্কে জ্ঞান থাকা লাগে। তো যাই হোক, এভাবে অনেকগুলো গুণ এগুলো আসলে অর্জন করতে হয়, এগুলো শিখতে হয়। আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, আমি তখন আজম খান কমার্স কলেজে পড়া অবস্থায় আমি ওপেন ইউনিভার্সিটিতে সেলফ করি বা ইংরেজির পরে দক্ষতার জন্য 6 মাসের ট্রেনিং করি, 6 মাসের একটা কোর্স করি। এবং অনার্স সেকেন্ড ইয়ারে অথবা থার্ড ইয়ারে উঠে ওই সময় আমাদের হোস্টেলের পাশে একজন জার্মানির মেম ছিলেন। উনি আমাদেরকে নিয়ে যেতেন ওই যে লবণচূড়া ওই এলাকায়, নদীর পাড়ের সময় ওটা লবণচূড়া নাকি যেন বলে, রূপসা নদীর পাড়ে, ওখানে একটা গির্জায় নিয়ে যেতেন, আমাদেরকে ওখানে নিয়ে ইংরেজি শেখাতেন। এবং আমি 3টে জাপানিজ কোম্পানিতে, একটা ইন্ডিয়ান কোম্পানিতে চাকরি করার জন্য আমাকে প্রচুর ইংরেজি দক্ষতা অর্জন করতে হয়েছে কথা বলার জন্য। আপনারা তো জানেন যে আমি বিএফটিআইতে চাকরি করছি। বিএফটিআইতে চাকরি করার জন্য আমাকে অনেক বড় বড় ব্যক্তিদের সাথে উঠা বসা করতে হয়েছে। যেমন তখন মন্ত্রী ছিলেন তোফায়েল আহমেদ স্যার, তারপর ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ডক্টর মুজিবুর রহমান, মেম্বার ট্যারিফ কমিশনের মেম্বার আবেদ স্যার, ডক্টর আবেদ স্যার, উনি পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি হন। এরপর বড় বড় লোকজনের সাথে চাকরি করছি, তাদের সাথে থেকে। এবং আমি বিএফটিআইতে মূলত ফাইন্যান্স এবং অফিসের যে অফিস কন্ট্রোলার, তার মানে সিইও, তারপরে আমার পজিশনটা ছিল। স্বাভাবিকভাবে আমার চাকরিটা, যেহেতু আমি বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় ছিলাম, আমার চাকরিটা ফাইনালাইজড কিন্তু মন্ত্রীর অনুমতি নিয়ে করা হয়েছে। এবং আমাকে যখন ডিসচার্জ করা হলো বা বাদ দেওয়া হলো, তখনও কিন্তু মন্ত্রীর অনুমতি নিয়ে বাদ দিতে হয়েছে। বিএফটিআইটা তাহলে কি? বিএফটিআই হচ্ছে মূলত বিকেএমএ বাণিজ্য মন্ত্রণালয়ের একটা রিসার্চ ইনস্টিটিউট। সেখানে এই প্রতিষ্ঠানটা পরিচালনা করবে সিইও এর বিপরীতে বা তার সাবঅর্ডিনেট থেকে যিনি সিলেক্ট হচ্ছেন। আচ্ছা, স্বাভাবিকভাবে আমি একটু কাজের ধরনটা বলি তাহলে বুঝবেন। বিভিন্ন মিটিংয়ে অংশগ্রহণ করতে হতো, যেমন ইউরোপীয় ইউনিয়নের ফান্ড ম্যানেজমেন্ট। ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রতিষ্ঠান ফান্ড দেয়, সেই ফান্ডের রিপোর্ট করতে হতো ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের কাছে।
কাছে বা ডেলিগেট যারা তাদের সাথে মিটিংয়ে বসতে হতো। আমাকে মিটিং করতে হয়েছে সচিবালয়ে হেদায়তুল্লাহ আল মামুন সিনিয়র সচিব মহোদয়ের সঙ্গে। তো আমি বেশ কয়েকবার সচিবালয় বাণিজ্য মন্ত্রণালয়ে মিটিং করার সৌভাগ্য হচ্ছে। কাদের সাথে? যারা মূলত সচিব। আচ্ছা, তাহলে যাই হোক, এরপরে আমি 3টে জাপানিজ কোম্পানিতে চাকরি করছি। শুরুটা হয়েছিল আপনারা জানেন কাঁঠালতলার ওই যে মহিউদ্দিন ভাই, চিনেন অনেকে, উনি আমাকে প্রথমে একটা জাপানিজ কোম্পানি দিলেন। পরবর্তীতে আমি আরও 2টো জাপানিজ কোম্পানিতে পরবর্তীতে বিভিন্ন সময় জব করার সৌভাগ্য হয়। তাহলে এভাবে আমি জব করতে করতে বড় বড় কয়েকটা জব করেছি। তার মধ্যে একটা হচ্ছে, মানে শেষের দিকে চাকরিগুলো বড়ই ছিল, মেট্রো হোমস লিমিটেডে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার বা চিফ অ্যাকাউন্টেন্ট ছিলাম। মেট্রো কেয়ার হাসপাতাল বা কেয়ার হাসপাতাল গ্রুপ, কেয়ার স্পেশালাইজড হাসপাতাল, কেয়ার জেনারেল হাসপাতাল, এখানে আমি মূলত জেনারেল ম্যানেজার ছিলাম অ্যাকাউন্টস ফাইন্যান্সের। তার মানে আমার এখানে 33 জন অ্যাকাউন্টেন্ট ছিলেন, তার চিফ হিসেবে জব করে আসছি। এখানে মার্কেটিংয়ের সাথে লিঙ্ক ছিল, ইনকাম ট্যাক্সের সাথে লিঙ্ক ছিল ফাইন্যান্সের লোন, 450 কোটি টাকার লোন ডিল করার সৌভাগ্য আমার হয়েছে। এরপরে আমি JBSPPL এ এখানে CFO হিসেবে জব করছি এবং এটাই মূলত আমার লাস্ট জব। এরপর একটা জব জয়েন করছি ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার হল। তাহলে আমি কলেজে পড়িয়েছি, কারিগরি কলেজে, এবং আদ্যবধি এখনও পড়ানোর সাথে জড়িত। আমি অ্যাকাউন্টিংয়ে অনার্স করেছি, মাস্টার্স করছি, LLB করছি, ITP করছি, ICME করছি 800। এই যে বুড়ো হয়ে গেছি, দাড়িটা পেকে গেছে, আমার পড়তে ভালো লাগে না বলবো না, পড়ি, কিন্তু চারিপাশের পারিপার্শ্বিকতার কারণে সময় দিতে পারি না পড়া। তারপরেও এখনও আরও বেশ কিছু সার্টিফিকেট নেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক ভবিষ্যতে কী হয়। আচ্ছা, যাই হোক, এখন আমরা যেটা বলছিলাম যে সস্তা ভিডিও মানুষ কেন দেখে? সস্তা ভিডিও দেখে এই জন্য, কারণ হালকা বিনোদন সহজে মানুষকে প্রভাবিত করে। কিন্তু আপনি যখন অবজারভার বা এই যে ডেইলি নিউজ পেপার, এইগুলো নিয়ে আপনি অ্যানালাইসিস করবেন। এই যে ডেইলি স্টার, এটা কিন্তু আমার বাসায় থাকে, সেখান থেকে আমি দেখাচ্ছি। এটা দৈনিক প্রথম আলো আজকের, এটা অবজারভার আজকের। আচ্ছা, একইভাবে এখানে দেখেন আরো কিছু পত্রিকা, এগুলো কিন্তু আমার বাসায় যায়, 2টো পত্রিকা রাখি, কখনো কখনো একটার পরিবর্তে আরেকটা দিয়ে ফেলে। আচ্ছা, এভাবে আমি আমার 2টো ইন্টারনেট লাইন আছে, একটা অফিসে, একটা এখানে থাকার পরেও আমি কেন হার্ড কপিগুলো, হার্ড পেপার বাসায় রাখি? এটার কারণ হচ্ছে, আপনি দেখেন যখন আপনি ইংরেজি পত্রিকা পড়বেন, হ্যাঁ, এখানে অনেকগুলো টার্ম আছে, যেমন ভাও, হ্যাঁ, অ্যামিড, তারপরে আজকে আরেকটা দেখলাম টাউট। এই যে টার্মগুলো, এইগুলো আপনি যত বেশি পড়বেন তত আপনার হৃদয়ঙ্গম হবে বা ঠোঁটস্থ হয়ে যাবে, কথা বলতে সুবিধা হবে। এই পত্রিকাগুলো আপনার বাসায় থাকলে একটা সুবিধা হচ্ছে কি, আপনার মনে হচ্ছে না হাতে কোনো কাজ নাই, একটু দেখি পত্রিকাটা পড়ি, একটু পড়লেন, একটু উল্টালেন পাল্টালেন, আপনার ইংরেজি চর্চাটা বাড়ল।
একটা জিনিস মনে রাখবেন, সমাজে দক্ষ লোকের এবং যোগ্য লোকের স্থান সবসময় আছে, থাকবে। আপনি যত নিজেকে ধারালো করবেন, আপনার স্থান ধীরে ধীরে উপরে উঠবেই, কেউ আপনাকে দমায় রাখতে পারবে না। আপনারা অনেকে জানেন যে আমি একটু পলিটিক্সের সাথে জড়িত। গ্রামে মানুষজন বলে যে পলাশকে চেয়ারম্যান নির্বাচন করতে দাঁড়া দেওয়া হোক, কিন্তু অতি বাস্তবতা হচ্ছে গত 2 বছর আমি বিভিন্ন সময় দাঁড়াতে চাওয়ার পরেও আমার মনে হয়েছে যে ফাইনালি আমি দাঁড়ানোর জন্য উপযুক্ত না। আর এই বছর যেটা হচ্ছে, গ্রামে একটা শূন্যতা কাজ করছে। অনেকেই বলছেন যে এবার তোমাকে দাঁড়াতে হবে, এটা দেখা যাক বাস্তবতা কি হয়। কিন্তু এই যে আমাকে সামনে এগিয়ে দিতে চাওয়া, আমি কিন্তু আজ পর্যন্ত একটা পোস্টার ছাপাইনি, আমি টাকা জমা দিইনি। তো যদি মানুষ মনে করে যে আমাদের তাকে দরকার, তার নেতৃত্ব দরকার, তাহলে আমি অবশ্যই এবছর নির্বাচন করব। কেন করব এটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে মানুষের জন্য কাজ করা। আমি যে আমার ব্যাকগ্রাউন্ডটা বললাম, একটু না বললে আপনারা বুঝতেন না, এই জন্য বলা। আমি ষাটগঞ্জ ইউনিয়নে আমার লাইফে আমি বেশ আগে থেকেই যারা মাদকে আসক্ত তাদের নিয়ে কথা বলেছি। আমি সেখানে যারা জুয়া খেলে তাদের বিরুদ্ধে কথা বলি। আমি গ্রামের শিক্ষার উন্নতির জন্য কথা বলি, কর্মসংস্থানের জন্য কথা বলি, ইনফ্রাস্ট্রাকচার বা রাস্তাঘাট, অবকাঠামো, এগুলো নিয়ে আগেও কথা বলেছি, এখনও কথা বলি। এবং আমি নিজে স্বেচ্ছাশ্রমে এলাকার লোকজন দিয়ে অথবা নিজের টাকায় গ্রামের রাস্তাঘাট মেরামত করে দেওয়ার চেষ্টা করি। এটা কিন্তু নতুন কিছু না। 1993-94 সালে আমরা সৈয়দ স্যারের দ্বিতীয় ছেলে, ওকে নিয়ে আমরা গ্রামে রাস্তা মেরামত করছি। এরপর আমি গ্রামে ক্ষুদ্র ঋণ দান করি, গ্রামে রক্ত দান করি। যারা অসহায় মানুষ, তাদেরকে যখন ছোট ছিলাম হাসপাতালে গিয়ে দাঁড়িয়ে থেকে ওষুধ এনে আমি গ্রামের গরিব মানুষকে দিয়েছি। সেদিন গ্রামে গেলে একজনে আমাকে বললো যে ভাই আপনি তো ইনকাম ট্যাক্স লয়ার, আমার একটা ফাইলটা রেডি করে দেন। আমি একটা ইনকাম ট্যাক্স ফাইল রেডি করতে মিনিমাম 3000 টাকা নিই, কিন্তু যেহেতু গ্রামের লোক, আমি বললাম না ভাই আমি 1 টাকাও দেবো না, 3000 টাকা ওনার কাছ থেকে আমি নিয়ে নিই। এবং আমি যতদূর জানি যে উনি এই 3000 টাকা আমাকে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। তাহলে এইভাবে আমরা যদি সবাই গ্রামের মানুষের উন্নতির জন্য চেষ্টা করি, অবশ্যই আমরা আমাদের গ্রামকে একটা ভালো পজিশনে নিয়ে যেতে পারব। আমি মনে করি যে যারা পরীক্ষিত, বিভিন্ন দলের লোকজন, বিভিন্নভাবে সমাজে যাদের মানুষ চেনে, তাদেরকে আপনারা বিবেচনা করবেন, তাদের অতীত কি, তারা বর্তমানে কি করছে, তাহলে ভবিষ্যতে কী করতে পারবে। একইভাবে আমার পরিবারের দিকে তাকান। আমার একান্ত পরিবারের কথা যদি বলি, আমার ওয়াইফ ঢাকা মেডিকেলে নার্স, আপনারা জানেন অনেক রুগী আমরা গ্রামের বিভিন্নভাবে সহযোগিতা করে থাকি, বড় বড় অপারেশন করে দিই। ঢাকাতে সবাই জানে না যে ঢাকা মেডিকেলে কি বড় বড় ফ্যাসিলিটি পাওয়া যায়। এরপরে আমার 3টে বাচ্চা, মেয়েটা এবার কলেজে সায়েন্সে ভর্তি হলো, তার মানে বুঝে যাচ্ছে যে স্টুডেন্ট ভালো। আর আমার 2 ভাই, ছোট ভাই কানাডায় সপরিবারে থাকে, পরেরটা শিমুল, ছোটটা হচ্ছে সবুজ, ওখানে সে সিপিএ পড়ছে, সেটা সিপিএ। আর মেঝোটা হচ্ছে ঢাকা আমার মতো ইনকাম ট্যাক্স লয়ার, এবং তার অফিসে 12 থেকে 13 জন লোক ওর কাজ করে পারবে। গ্রামে একটা ওই যে হাঁস মুরগির খামার, গরুর খামার করছে,
বিভিন্নভাবে তার নিজের আয় রোজগার দিয়ে সে ভালো আছে, আর আমি এই আমার মতো করে আছি। আর আমার দুটো ভাগ্নি আছে, বোনটা বিয়ে দিয়ে তার হাজব্যান্ড গভর্নমেন্ট জব করে, ইউনিয়ন কাউন্সিলের সচিব, রিটায়ার্ডের দিকে প্রায়। আর দুটো ভাগ্নি আছে, ছোটোটা জগন্নাথ থেকে মাস্টার্স করলো, আর বড় ভাগ্নিটা ও কোরিয়া চান্স পেয়েছে, মানে ফাইনাল হয়ে গেছে, যে কোনো সময় চলে যাবে। তো এই হচ্ছে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। আমার চাচা বাড়ির লোকজন হরিণখানার, তারাও এখন শিক্ষিত, মার্জিত, ভদ্র, কোনো মাস্তান নাই, কোনো মারামারি ধরাধরির সাথে শুনিনি, আমাদের কোনো আত্মীয় স্বজন জড়িত আছে। এবং আমরা যেহেতু এগুলো সাপোর্ট করি না, আমরা হরিণখানার লোক, সুন্দরঘোনায় জন্মগতভাবে আসি, এটা সকলে জানে। আমার জন্ম সুন্দরঘোনা, আমার বেড়ে ওঠা সুন্দরঘোনা, এই আলো বাতাস পানিতে আমি জন্মেছি। তারপরে আমাকে বলা হয় যে আমি হরিণখানার লোক। তো ওকে, আমি হরিণখানার লোক, আমি সুন্দরঘোনারও লোক, আমি হরিণখানার লোক, আমি বাগেরহাটের তো লোক, আমি তো বাগেরহাটের বাইরের লোক না। আমি আরেকটা সমস্যা হচ্ছে, আমি ঢাকায় থাকি। ঢাকায় আমার এখানে বাড়ি নাই, গাড়ি নাই। যদি আমি ইউনিয়ন পরিষদ কেন, যে কোনো দায়িত্বশীল পদে যদি আমি সে চেয়ারটা পাই, তাহলে আমি, আমার যেহেতু আয় রোজগারের স্থান ঢাকা, ইনকাম ট্যাক্স আমি যতদিন বাঁচবো, ইনকাম ট্যাক্স কিন্তু ঢাকায় ছাড়া প্র্যাকটিস করা যাবে না। সেক্ষেত্রে আমি হয়তো আমার এখানে লোকজন দিয়ে কাজ যারা করে তাদের কন্ট্রোল করলাম। 15 দিনের মাথায় একদিন ঢাকায় আসলাম, গ্রামটাকে কন্ট্রোল করলাম। আমার যেহেতু স্থায়ী ঠিকানা সুন্দরঘোনা, আমি যদি ইউনিয়ন পরিষদে কোনো দিন স্থান পাই, আমি অ্যানালাইসিস করব যে আমার গ্রামে কয়টা ছেলে মাস্তানি করে, কয়টা ছেলে নেশা করে, কয়টা ছেলে জুয়া খেলে, কয়টা ছেলে ইপটিজিংয়ের সাথে জড়িত, আমার গ্রামে কয়টা মাস্তান আছে, কয়টা চোর আছে, কয়টা ডাকাত আছে। আমি এটা অ্যানালাইসিস মানে কি, গবেষণা করে তাদেরকে লিস্ট করে তাদেরকে পুনর্বাসন করব। গ্রামে প্রত্যেকটা বাড়িতে, আমি আগেও বলেছি, যেহেতু আমার একটা ফাউন্ডেশন আছে, সেই ফাউন্ডেশনের মাধ্যমে আমি ওখানে গ্রামের উন্নয়নমূলক কাজ করি। আমি এখান থেকে বীজ ফ্রি দিই, গাছপালা ফ্রি দেওয়ার চেষ্টা করি। আমি গত বছরও বেশ কিছু টাকার বীজ আমি গ্রামে বিনা পয়সা দিয়েছি, বই বিনা পয়সা দিয়ে থাকি। আমি গ্রামে একটা লাইব্রেরি করার চেষ্টা করছি বহু বছর থেকে, আপনারা জানেন 1993 সাল থেকে। এখনও শাকগঞ্জ মোড়ে 3টি পত্রিকা চলে। এর আগে এই পত্রিকা দরগার মোড়ে দিতাম, বারাকপুর মোড়ে দিতাম। এখন স্বাভাবিকভাবে যদি আপনি একা বহন করেন, আপনার সামর্থ্যের মধ্যেই আপনাকে থাকতে হবে। সেক্ষেত্রে আমি শুধু শাকগঞ্জ মসজিদ মোড়ে 3টি পত্রিকা আমার নিজের টাকায় বহন করি। যাই হোক, আমার উদ্দেশ্য হচ্ছে গ্রামে দারিদ্র্য কমিয়ে আনতে হবে। আর দারিদ্র্য দূর করার একমাত্র পথ হচ্ছে শিক্ষা। মানুষকে যদি শিক্ষিত করতে না পারেন, মানুষকে যদি, এই যে লাইব্রেরি প্রোগ্রাম, কেন লাইব্রেরি হচ্ছে মানুষের মনটাকে ব্রড করা। আমি কালকে যখন একটা নাচের ভিডিও বা একটা মুখ অভিনয়ের ভিডিও দিয়েছি, অনেকে এটা নিয়ে হাসি তামাশা করবে, কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে আমরা সামাজিকভাবে আমাদের কিছু বিনোদন দরকার হয়। আমরা সুস্থ বিনোদনকে গ্রহণ করব, আর কি করব, মানে কুৎসিত বিনোদনকে পরিহার করব। আমরা সাংস্কৃতিক কর্মকাণ্ড করব, আমরা খেলাধুলার আয়োজন করব, আমরা ছেলেদের ফুটবল কিনে দিব। যেমন আমি গত কয়েকদিন আগে বাড়িতে যে দুটো, ওই যে টিআর ফুটবল 700 টাকা, দুটো 1400 টাকাতে দুটো ফুটবল বাচ্চাদের কিনে দিয়ে আসছি। বলছে যে তোরা মোবাইল টিপাটিপি করবি না, ফুটবল খেল। তাহলে ফুটবল খেল বললে তো ওরা ফুটবল কিনবি কোত্থেকে? ঢাকা থেকে ফুটবল নিয়ে কিনে দিয়ে আসছি, যাও খেলো। আমার বাড়ি থেকে, বাড়ির ওই রাস্তা প্রায় 1 কিলো পথ হচ্ছে সিংড়াই মসজিদ থেকে নামতে হবে। এই পুরোটা আমি রিপেয়ার করছি আমার নিজের পকেটের টাকা দিয়ে। শুধু নিজের পকেটের টাকা দিয়ে না, আমি নিজে পরিশ্রম করছি। নিজে ইট, বালু, সিমেন্ট, সুরকি নিজে, আমার বাড়িতে ভ্যান গাড়ি আছে, সেই ভ্যান গাড়ি করে করে আমি ক্যারি করছি। অথচ ঢাকায় কিন্তু আমি একজন লয়ার, আমি ইনকাম ট্যাক্স ট্রেনার। আমার একটা ব্যাচে আমার কাছে
পড়তে হলে 20,000 টাকা দিতে হবে। 10টা বা 15টা ক্লাস করবেন, 20,000 টাকা পে করবেন। একটা কোম্পানি ট্রেনিং করতে হলে, কর্পোরেট ট্রেনিং, আমাকে 50,000 টাকা দিতে হবে। সেই লোক আমি গ্রামে যে 3 দিন টানা ভ্যান গাড়িতে বসে বসে ভরে ভরে সুরকি ইট এনে গ্রামের রাস্তা মেরামত করছি। এই রাস্তাটা দিয়ে আমি একটা সিঙ্গেল দিন একটা পা আমি আর ওইখানে আর দিইনি, কারণ আমার লাগে না, আমি বাড়িতে আর যাই। মজার ব্যাপার হচ্ছে গ্রামের যারা আসা যাওয়া করছে, একটা লোক এসে বলেনি যে পলাশ তোর সাথে আমি একটু কাজ করি, আমরা তো এই জায়গায় হাঁটবো। যাই হোক, আমি কারো ব্লেম দেবো না। আমার পরিকল্পনা হচ্ছে আমি যদি গ্রামের কোনো দায়িত্ব পাই, আমরা স্বেচ্ছাসেবক দিয়ে সমস্ত ইউনিয়নের রাস্তাগুলো মেরামত করব। আমরা পকেটের টাকা দিয়ে অল্প কিছু পয়সা যদি গ্রামটাকে আলোকিত করা যায়, একটা মসজিদ থেকে যদি একটা লাইন টেনে দিয়ে পয়েন্টে পয়েন্টে যেখানে যেখানে অন্ধকার বা বাঘ, আমরা যদি একটা লাইট জ্বালিয়ে দিই, সারা রাত আলোকিত হলে আমাদের চলাফেরা ভয়ভীতিহীন হয় এবং এর সাথে একটা অর্থনৈতিক সামঞ্জস্য আছে। মানুষ যদি 10টার পরে বেরোতে পারে, তাহলে সে গ্রাম থেকে বেরো একটু দূরে যেয়ে কিছু কিনতে পারে। তার মানে অর্থনৈতিক কর্মকাণ্ডে আলোর একটা ভূমিকা আছে। আলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট